ঠাস করে একটা শব্দ হলো। শব্দটা শুনে বুঝতে বাকি রইল না আমাদের, এই থাপ্পড়টা কারো মুখে মেরেছে। এবার কার মুখে থাপ্পড়টা পড়েছে আমরা একটু দেখি। এবার সামনে তাকিয়ে দেখি একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দরী ও আধুনিক। কেননা সচরাচর মেয়েরা যা পারে ওই মেয়েটা সে অনুযায়ী একটু বেশি আধুনিক। চলুন মেয়েটি কেন ছেলেটিকে থাপ্পড় মেরেছে তা দেখে আসি। তুমি আমাকে মারলে? ভাই, তোকে মারবো না তো কি করব? একটু আদর করলেই তো পারো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। কি করে আসে? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস কখনো? জানি আমি একটু কালো, তাই বলে অতটা কালো নই যে যতটা কালোতে তোমার আকাশকে বিয়ে করলে অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করতেছি, আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় নষ্ট তুই করিস না। তাই ভালো হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস তবে সবে মাত্র থাপ্পড় দিয়েছি, যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তাই ভালো হবে। আকাশের কথায় ইরা এবার একটু অবাকই হলো। তাই আবার ইরা জিজ্ঞেস করে, তোর দেখি মরার অনেক শখ, তা এতই যখন মরার শখ, তা কোথাও গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, নয়তো অনেক আগেই মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পিছনে ঘুরঘুর করব না। শুধু এতটুকু বলবো, আমি একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই শুধুমাত্র স্বপ্নই দেখতে থাক, তোর সে স্বপ্ন কখনো পূরণ হওয়ার তো দূরের কথা, কখনো সম্ভব না। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে যা তুই। আকাশ চোখের পানি মুছতে মুছতে চলে আসে ভার্সিটি থেকে। এখন চলুন আপনাদের আকাশ ও ইরার সম্পর্কে কিছু তথ্য দিই, কারণ গল্প পড়ার জন্য এই তথ্যগুলো আপনাদের জানা অনেক জরুরি। কেননা না জানলে গল্পটা পড়ে কিছু বুঝতে পারবেন না। আগে তাহলে আকাশের সম্পর্কে কিছু বলে আসি। আকাশ হচ্ছে গল্পের নায়ক। ওর পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশের পরিবারে ওর মা ও ভাই এবং ভাবি, মোট 4 জনের ওদের বসবাস। আকাশ অন্য সব ছেলের থেকে একটু কালো, তবে সত্যিকারে আকাশের মুখ কালো হওয়ার একটা ঘটনা আছে, যা আমি আপনাদের পরে জানাবো। আকাশের পরিবারে আকাশ অনেক অবহেলার শিকার। কোনো না, আকাশের ভাবি আকাশকে একটুর জন্য সহ্য করতে পারে না। আকাশের ভাই ও মা অনেক ভালো, সেজন্য আকাশ এখনো ওর পরিবারে থাকতে পেরেছে। এখন তো আকাশের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলেন। এবার চলুন গল্পের নায়িকা ইরার সম্পর্কে আপনাদের জানাই। ইরা গল্পের নায়িকা। এরার আরো একটা ছদ্মনাম আছে, সে নামটা হলো নুসরাত জাহান ইরা। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারী। কেননা ও অনেক সুন্দরী বলে ও নিজের রূপ নিয়ে অহংকার করে। এরা ওর বাবা মায়ের একমাত্র বড় মেয়ে। এরার ছোট একটা বোনও আছে। এখন চলুন গল্পে ফিরেছে। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার। স্যার, আপনি তাহলে কবে আবার ফিরে আসবেন? যেদিন আমার আবার আগের চেহারা ফিরে পাবো, সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি আপনার কখনো প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমিও আমার টিম আপনার সহায়তা অবশ্যই করব। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এইদিকে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে আসে। রুমে এসে ওর মাকে ডাকে। মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা তোর? মুখটা এমন দেখাচ্ছে কেন? মা, কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বলে রুমে চলে গিয়েছে। জানি আমি মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতে উনি পাচ্ছে না। তেমন কিছু না আকাশ। মা, আমি জানি। তাছাড়া তুমি চিন্তা করো না, আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হচ্ছে। ওই ওষুধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে, তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা যা, গিয়ে তুই একটা কাজ কর, খেতে আয়, আমি বরং তোর খাবার দিচ্ছি। এইদিকে আকাশ নিচে নামে ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার খেতে বসে। তখন আকাশ ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করে। মা, ভাইয়া কোথায়? ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ার জন্য খাবার পাঠিয়েছো? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবে। তুমি ভাবিকে বলে দিও
এইভাবে ভাবির বাইরে যাওয়াটা ঠিক না। তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খবর দেওয়ার। তাছাড়া তুমি কি ভাবছো আমার স্বামীর চাকরি খাওয়ার এত ইচ্ছে কেন তোমার? ভাবি, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলেছি। তোমার এই চেহারা যদি অফিসের কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলে যেতে পারে। তাই আমি গিয়ে দিয়ে আসবো। এদিকে আকাশের চোখের পানি ঝরতে থাকে। আকাশ চোখ থেকে পানি পড়ছে আর অন্য দিক দিয়ে আকাশ, আমি তোর যন্ত্রণা বুঝতে পারি। অদ্রি মনে করে এসব কিছু আবিরের অবদান, কিন্তু যখন ও জানতে পারবে এই সব কিছু। থাক না মা এইসব কথা। তাছাড়া আমি এখন আর এইসব কিছু নিয়ে ভাবি না একটু। সেই 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছি। তাছাড়া ভাবি প্রেগনেন্ট। এই অবস্থায় এইভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক না। আমি তো কিছু বললেও শোনে না। তাছাড়া তোর কথা তো বাদেই দিলাম। তোর ভাইয়া যেখানে কিছু বলে না সেখানে আমরা কি বলবো বল? মা, ভাইয়া ঠিকই বলে। তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলছিস? মা, ঠিকই বলছি। ভাইয়াও অনেকবার বোঝালো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এইদিকে অদ্রি খাবার রেডি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে এইদিকে অদ্রি অফিসে চলে আসে। অফিসে এসে খাবার দেয় আবিরকে। আবির খাবার নিয়ে বসে আছে। তখন অদ্রি বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করেছি তুমি এই অবস্থায় আসবে না, তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো। আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারার জন্য কেউ দেখলো যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এইদিকে অদ্রি একটা ভেঙচি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির জন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে এসে কিচেন রুমে যায়। ওখানে গিয়ে বলতে থাকে, আমি এই বাড়িতে খেটে মরি আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? দেখো বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ওই সব করবে, কিন্তু তুমি তো ওকে কোনো কিছু করতেও দাও না। কেন করতে দিব? আপনার ছেলের এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভেবেছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকাই চলে, আপনার ছেলের টাকাই না। তাই আমি যা বলবো তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি তো ভুলেই গিয়েছি, এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে, তাহলে পরবর্তীতে কথাটা মনে রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটুও সহ্য করতে পারো না। কখনো তা করবোও না। এদিকে আকাশ রাতে বেরিয়ে চলে আসে রাস্তার পাশে। কেননা আকাশকে নেওয়ার জন্য কয়েকটা গাড়ি এসেছে। আকাশ ওখানে যায়। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দিলে আকাশ ভেতরে চলে আসে। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে তোরা নাকি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? মেরে ফেলেছিস তো, কিন্তু হঠাৎ এত বছর পর জিজ্ঞেস করছেন, কোনো কিছু হয়েছে কি? আসি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা এখনো বেঁচে আছে। বস, কি যে বলেন আপনি! এত বড় একটা নিউক্লিয়াস বোমার আঘাত ও শরীরে লেগেছে। এরপর ও বাঁচবে কি করে? বস, আপনি নিজেও জানেন তা কখনোই সম্ভব না। ওই বোমার আঘাত থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে নিব। ওনাকে আমরা সিক্রেট ভাবেই রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এদিকে ওরা নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ কিছু অফিসারের সাথে চলে আসে ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এর অ্যান্টিবডি তৈরি করা হয়। আকাশ চলে আসে ওখানকার ডক্টরের কাছে। ডক্টর, আমি কি আগের রূপ পাবো না আবার? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে 1 দিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে এসো। এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো, এতে করে তোমার শরীরে থাকা কালো আবরণগুলো উঠে যেতে থাকবে। তখন তুমি এভাবে আগের রূপে তুমি ফিরে আসবে। তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দেই তাহলে 1 বছর। যদি ক্যামিলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটার সাইড ইফেক্ট আছে। ঠিক ধরেছ,
এটা সাইড ইফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, সাথে ক্ষতও হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি। তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। এরপর ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আকাশ ওখান থেকে বের হওয়ার সময় আকাশ, একটা কথা খেয়াল রাখবে, এই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে, এই ক্রিম পরে মেখে নিবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে আসার সময় আকাশ নিজের রুমে চলে আসে, তাও দৌড়ি বেয়ে। রুমে সে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে গোসল সেরে ওষুধ লাগিয়ে নেয়। এরপর রেডি হয়ে বেরিয়ে আসে। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর ভাইয়াকেও ডেকে আনি। ঠিক আছে, যাও। এইদিকে আকাশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। আবির এসে কি রে, কখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলতেছে? ভালোই। তা তোর মুখে এইগুলো কি মেখেছিস? কই কিছু না তো। ঠিক আছে, অদ্রি খাবার দিয়ে যাও। এইদিকে অদ্রি খাবার দিয়ে যায়, সাথে এও বলে, দেখো, আমি এই সংসারে 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কোন 3 জনের কথা বলতেছ? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কেন রান্না করবে? আমি কি জানি? এই সংসার চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাটতে পারবো না। অদ্রি, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো তুমি। আমি কোনো কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি। এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও? কি কাজ করবে ও? তুমি দেখছো না ও কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। এইদিকে আকাশ চোখের পানি ফেলতে ফেলতে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে। ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন আসবে। ও আমার আর ওর খাবার রান্না করবে। ওর জন্য একটা রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছি কত না, আবার উনি কিনা কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে। কোনো মেয়ে হবে না। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? রান্না আমি করব, তবে তবে কি? ওকে এই সংসারে মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ। বাকিগুলো ও নিজের পকেট থেকে খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছু হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেছো? হ্যাঁ, বলতেছি, এটাই শেষ কথা। তাহলে ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাইয়া, আমি তাহলে এখন ভার্সিটিতে যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অদ্রি রাগে নিজের রুমে চলে আসে। এই ছেলেকে নিজেকে কিভাবে, আমি তো ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দরকার হলে যতটা নিচেই না নামতে হয় আমাকে। অন্যদিকে আকাশকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় অফিসের দিকে। আকাশ ভার্সিটিতে গিয়ে চলে আসে নিজের রুমে। ওখানে ইরাও ওই রুমে ছিল। আকাশ যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করছে। দেখ, ওই বিশ্রী ছেলেটা এসেছে। কেন যে স্যার ওকে এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার নিয়ে দিবিয়ে যায়। অন্যদিকে আকাশ যখন রুম থেকে বের হচ্ছিল তখন ইরার সাথে ধাক্কা লাগে। এতে করে ইরা গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় মারে। আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইরা বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগার? দিলি তো আমার শরীরটা নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। দে আর একটা চড়কে আমাদের সাথে এমন ভাবে কথা বলার জন্য। না রে, সবে মাত্র একটা দিলাম, আরেকটা না হয় তুই দে। আমি ওকে মেরে আমার হাত নোংরা করতে চাই না। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড় দিই। নদী আকাশের মুখে থাপ্পড় দিতে যাবে, আকাশ নদীর হাত ধরে ফেলে। উল্টো নদীকে একটা থাপ্পড় দেয়। এতে করে ইরা, নদী সহ ভার্সিটি থাকা বাকি সবাই অনেক অবাক হয়। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমি তোকে ছাড়বো না আজকে। তোকে যদি আমি আজকে হসপিটালে না পৌঁছাতে পারি তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপর দেখ তোর কি হাল করি। আমিও দেখি
তুই আমার কি কি হাল করিস? শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। এদিকে আকাশ বসে আছে, অন্যদিকে নদী কাককে যেন কল করেছে। কিছুক্ষণ পর দুইটা গাড়ি ভার্সিটিতে ঢুকে। ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে ওকে এমন মার মারবে 2 মাস ও হসপিটাল থেকে বের না হতে পারে। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা চল আমরা যাই, ওরা ওকে উচিত শিক্ষা দিবে। এইদিকে ইরা ও নদী ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ এখনো বসে আছে, তার সাথে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজনকে আকাশ খুব ভালো করে চেনে। ওদেরকে আকাশ একবার অনেক মার মেরেছিল, ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল। আবার যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেক এখন দাঁড়িয়ে আছে এখানে। আকাশ ভালো করে জানে ওদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালে ওদের যেতে হবে। আকাশ বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যায়। তোর সাহস দেখে তো আমি সত্যিই অবাক হচ্ছি। এখন ও তো সাহসে কিছু দেখলাম না। যেখানে আমাদের দেখলে সবাই ভয় পায়, সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এই ভেবে আমি অবাক হচ্ছি। তা তোরা কি এইভাবে কথা বলতে থাকবি নাকি মারামারিও করবি? সত্যিই তোর সাহস আছে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। ওরা সবাই মিলে আকাশকে মারার জন্য আসে। আকাশ উল্টো ওদের সবাইকে মারতে থাকে। ওরা অনেকে মার খেয়ে মাটিতে শুয়ে আছে, কিছু লোক এখনো মার খাওয়া বাকি আছে। কি রে, থেমে গেলি কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচিত লাগতেছে। তা শুধু কি কথাই বলতে থাকবি নাকি মারামারি করবি? লোকগুলো পালাতে যাবে, আকাশ ওদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আকাশের মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে আকাশের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও আকাশ থেমে থাকেনি, ওদের মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। এইদিকে আকাশও মাটিতে শুয়ে আছে। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আকাশকে দেখে দৌড়ে কাছে আসে। স্যার স্যার কি হয়েছে আপনার? আর এরা কারা? পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। চলুন স্যার, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এদিকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আকাশের ভাইকে কল দেয়। এদিকে ডক্টর জানায় ওনাকে এখনই অপারেশন করাতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করুন, তারপর অপারেশন শুরু করব। এই তোরা ডক্টর না কোসাই, রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না? যদি ওর কিছু হয় তাহলে তোকে আমি বাঁচতে দিব না। তাই এই অপারেশন তুই করবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে তো আপনি মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এদিকে ডক্টর একদিক দিয়ে আকাশের অপারেশন করছে, অন্যদিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পর অপারেশন সাকসেস। রবি ডক্টরের সাথে কথা বলছে। অন্যদিকে আবির হসপিটালে চলে আসে। আবিরের পিছনে পিছনে পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসেই রবির হাতে হাত কড়া পরিয়ে দেয়। এতে রবি তো অবাক হয়, সাথে আবিরও। কি ব্যাপার রবি স্যার, আপনি ওকে অ্যারেস্ট কেন করেছেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া ইনি ডক্টরকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু উনি কে? ওনাকে তো চিনলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসছি, কিন্তু ডক্টর টাকা না পেলে চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিয়েছি। ডক্টর দেখুন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না, তাই আগে চিকিৎসা করবেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই। আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। চিন্তা করবেন না, আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কে? তোমাকে তো চিনলাম না। আকাশ স্যার আমাকে চিনে, আমি তাহলে যাচ্ছি। শুধুমাত্র যাবো আর আসবো, তাছাড়া কল দিলে তো এখান থেকে যেতেই হবে না। আসলে আপনার পরিচয় কি? রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে স্যালুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, যান। তাছাড়া আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আপনারা আসতে পারেন। পুলিশ চলে যায়। অন্যদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ওরা অপেক্ষা করতে থাকে। রাতের বেলায় আকাশের জ্ঞান ফেরে। আকাশ তাকিয়ে দেখে আবির ও রবি পাশে বসে আছে। আকাশের জ্ঞান ফিরতেই
উঠতে হবে না, মাকে আমি এখনো বলিনি। তাছাড়া মা জানলে আরো বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। রবি চলে যাওয়ার পরের দিন আবির আকাশকে নিয়ে বাসায় আসে। বাসায় আসতেই আকাশের মা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর? এসব কি করে হলো? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বাইরে মারামারি করে যখন বাড়িতে আসা হচ্ছে, একে তো আমি খেটে মরি, তার উপরে এই আরেকটা ঝামেলা। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এলাম আমি। আকাশ কোনো কথা বলেনি, কারণ এই কথাগুলো শুনতে শুনতে আকাশের অভ্যেস হয়ে গিয়েছে। আকাশ নিজের রুমে যাবে, আবির আকাশের হাত ধরে নিয়ে যেতে থাকে। আকাশ ভালো করে জানে এখন যদি আবার আবির কিছু বলে তাহলে ওর ভাবি এখানে সমস্যার সৃষ্টি করবে। তাই জন্য আকাশের আবির চুপ করে আছে। রুমে নিয়ে গিয়ে আকাশকে বসিয়ে দেয়। তুই এখানে থাক, আমি আসতেছি। কোথায় যাবে ভাইয়া? তোর জন্য খাবার আনতে। তাছাড়া তুই কিছু খেতেও পারিসনি। আবির নিচে যায়। অন্যদিকে আবির খাবার নিয়ে আসে। খাবার নিয়ে গিয়ে আকাশকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। খাবার শেষে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখতে পায় আবির মন খারাপ করে বসে আছে। তাই আকাশ জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? তোর ভাবি ছোট বোন আসবে। এটা তো ভালো কথা, কিন্তু এতে সমস্যা কোথায়? ও এখানে 1 মাসের মতো থাকবে। তা তো বুঝতে পারলাম, এরপরে কি হয়েছে তা বলো আমাকে। তোর ভাবি তোকে ওই 1 মাসের জন্য বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোর এই অবস্থা নাকি ওর বোন দেখতে পারবে না, তাই তোর ভাবি চায় ওর বোন এখানে থাকবে ততদিন তোকে বাড়িতে রাখবে না। এই ব্যাপার, তাতে এত চিন্তার কিসের? আমি না হয় 1 মাস অন্য কোথাও গিয়ে থাকবো। মাথা খারাপ নাকি তোর? এই অবস্থায় তুই এইগুলো কি বলছিস? এইগুলো ঠিকই তো বলছি, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। তুই কোথাও যাবি না, যা হওয়ার পরে দেখা যাবে। কিন্তু ভাইয়া, এতে তো আমারই সমস্যা হবে। কি সমস্যা হবে? আমি এখানে থাকলে ভাবির বোন যদি আমার নামে উল্টাপাল্টা কোনো দোষ চাপিয়ে দেয়, তখন তো তোমরা সবাই আমাকে খারাপ ভাবতে থাকবে। ওই রকম কিছু হলে তখন দেখা যাবে। তাছাড়া আমি জানি আমার ভাই ওই রকম কোনো কিছু করতেই পারে না। তাছাড়া যা হওয়ার তখন দেখা যাবে। আমি অফিসে যাচ্ছি, তোর ভাবির বোন 1-2 দিনের ভিতরে চলে আসবে। তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আবির অফিসে চলে যায়। আকাশ অনেক ভোর হচ্ছিল, তাই বসে বসে টিভি দেখছিল। তখন অদ্রি রুমে আসে। এই, তোর ভাই তোকে কিছু বলেছে কি? বলেছে। তাহলে বিকেলেই বের হয়ে যাবি। কেন বের হব? কেন বের হবি মানে? আবিরকে তোকে বলেনি আমার ছোট বোন আসবে? ভাইয়া তো বলেছে। তাহলে বের কেন হবি না? আমার মাথায় এই অবস্থা, তারপর কখন কি হয়ে যায় তাই তো বলতে পারছি না আমি। যাই হয়ে যাক না কেন, মোড়ে তো আর যাবি না, তাই বিকেলেই বের হয়ে যাবি। এটা আমার বাবার বাড়ি। ভাইয়ারও যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকারের কথা যখন বলছিস, আজকে থেকে তুই যতদিন না পর্যন্ত রোজগার করতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর জন্য কোনো খাবার রান্না করব না। আমিও দেখি কে তোকে রান্না করে খাওয়াই। কথাগুলো বলে অদ্রি রাগ দেখে ওখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশও তেমন কিছু না ভেবে শুয়ে থাকে। দুপুর গড়িয়ে গেল, আকাশকে এখনো খাবার দিচ্ছে না। তাই আকাশ ওর মাকে ডাকে। মা, মা, ও মা। কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। ওকে কোনো খাবার দিব না আমি। বৌমা, কি বলছো এসব? আমার ছেলে একে তো অসুস্থ, তার উপর তুমি এইসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি, আপনার ছেলে যতদিন না পর্যন্ত সংসারে টাকা না দিবে ততদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো খাবার রান্না করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই সংসারে তো আমিও টাকা দেই না, তাহলে আমাকে কেন খেতে দিচ্ছ? এটা আপনার বাড়ি, তাই সেই হিসাবে আপনাকে খেতে দিচ্ছি, নয়তো কত আগে আমি বের করে দিতাম। দেখুন, আমি পারবো না, আমার স্বামী রাত দিন খেটে মরে, আর সেখানে আপনার এই ছেলেকে আমি খাওয়াতে পারবো না। তাই আপনি আপনার ছেলেকে বলে দিবেন, যদি সংসারে টাকা না দিতে পারে আমি ওর জন্য খাবার রান্না করতে পারবো না। অদ্রি চলে যায়। অদ্রি যাওয়ার পর আকাশের মাও চলে আসে। এরপর আকাশ কল দেয় রবিকে। রবি কল ধরে আকাশ রবিকে বলতে থাকে। রবির সাথে কথা বলা 30 মিনিট পর রবি আকাশের বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা দেয়। অদ্রি এসে দরজা খুলে দিয়ে যায়। কাকে চাই? আকাশ, স্যারের কাছে যাব। তা ওনার রুম কোনটা? ওই ভিখারির বাচ্চা আবার স্যার হলো কবে থেকে? এখানে খাবার আছে, তাই এবার আমাকে সাইড দিলে আমি রুমে যেতে পারতাম। যা তাড়াতাড়ি, বেশি সময় যেন না লাগে। কি যে বলেন না, আমাকে যদি আগে সবকিছু বলে দিত
তাহলে এতক্ষণে আপনার অবস্থা আমি খারাপ করে দিতাম। ও তাই বলেন? কি আমাকে কথাটা বলেছিস তুই? আপনাকে কেন বলতে যাব? আচ্ছা স্যার, খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওনাকে খাওয়াতে হবে আমার। যা তাড়াতাড়ি। রবি খাবার নিয়ে আসে। আকাম খাবার খাচ্ছে। আকাশ রবিকে সবকিছু বলতে থাকে, সাথে খাবারও শেষ করে। সবটা জেনে রবি বলে, স্যার একটা কথা বলার ছিল। কি কথা? 1 মাস পর একটা মিশন আছে, যদি উনি ওই মিশনে আমাদের সাথে যেতেন। তুই তো জানো আমি নিজেকে যতদিন না পর্যন্ত ঠিক করে নিতে পারবো ততদিন আমি কোনো মিশন তো দূরের কথা ক্যাম্পেও আসবো না। কিন্তু স্যার আপনাকে আসতেই হবে, এই মিশনে আপনাকে ছাড়া হবে না। তোমার বড় স্যারকে বলো আমার সাথে যেন যোগাযোগ করিয়ে নি। ঠিক আছে স্যার, আমি বড় স্যারকে বলবো। ঠিক আছে। পরের দিন সকালে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ ওনার সাথে কথা বলার জন্য বারান্দায় যায়। জি স্যার বলেন। কেমন আছো আকাশ? আপনি তো ভালো করে জানেন আমি কেমন আছি। তা তো জানি। তা তোমার উপর অ্যাটাক করেছে কে? ওরা তেমন মাফিয়া গ্রুপের না, ওরা ভার্সিটির ছাত্র। ওরা তোমার উপরে অ্যাটাক কেন করেছে? সে অনেক কাহিনী। এখন তুমি আসছো তো? কিন্তু স্যার একবার এই একই মিশনে গিয়ে আমি নিজের শরীরের রং হারিয়েছি। তেমন কোনো কিছু হবে না। এবার এর চেয়েও শক্তিশালী পোশাক আমরা বানিয়েছি, যা 1000 ডিগ্রি চাপ সহ্য করতে পারবে। এই অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না। কবে আসতে হবে আমাকে? তোমার তো মাথায় আঘাত, তুমি 10 দিন পর আসো। এরপর তুমি একটু ট্রেনিং করবে। এতদিন না থাকায় তোমার ট্রেনিং চালু নেই, তাই এখন তুমি ট্রেনিং করতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলে আসব। তুমি তাহলে চলে আসো। তোমাকে তবে এই দেশে না, আমেরিকায় গিয়ে মিশন করতে হবে। অন্য দেশে গিয়ে মিশন কি করে? চিন্তা করো না, এই দেশের লোকেরাই তোমাদের নিবে। তার বিনিময়ে তোমরা যদি মিশন শেষ করতে পারো তাহলে ওরা তোমাকে আমাদের দেশে 1 কোটি টাকা দিবে। যদি তোমাদের আহত বা অন্য কিছু হও তবুও পাবে। তা ওই দেশের আর্মি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে 10 জন। তাছাড়া এই দেশে ওদের আর্মি যাবে 50 জন। তুমি এই দেশে যাওয়ার পর ওরাই বাকিটা দেখবে। ঠিক আছে, আপনি তাহলে কাগজপত্র তৈরি করতে থাকেন। স্যারের সাথে কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ইরা গাড়ি দিয়ে আকাশকে ধাক্কা দিতে গেলে আকাশ সামনে থাকা বাইকে দেখতে পায়, তাই সাথে সাথে ওখান থেকে সরে যায়। আকাশ সরে যাওয়ার পর ইরা গাড়ি না থামিয়ে চলে যায়। আকাশ ভার্সিটিতে এসে ইরা ও নদীর কাছে আসে। তোমরা দুজন চাওটা কি? কি চাই তুই কি বুঝিস না? ওই দিনের ঘটনার পর তুই ভুলে গেলি কি করে? ভুলিনি আমি। তা আমাকে এটা বলো এখন, আমাকে মেরে তোমাদের লাভটা হবে কি? অনেক লাভ হবে। কি লাভ একটু শুনি। লাভটা হচ্ছে তোর এই মুখ আমাদের আর দেখতে হবে না। সেজন্য আমাকে জানে মেরে ফেলতে চাও? হ্যাঁ চাই আমি। নদী চল এখান থেকে। ওরা দুজন চলে যাওয়ার পর আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে গিয়ে বসে। ওখানে বসার পর, স্যার আপনি যাচ্ছেন? হ্যাঁ, তুমিও তো যাবে। হ্যাঁ স্যার, এই নিন আপনার কাগজপত্র। এইগুলো দাও তাহলে, আমি এখন তাহলে বাসায় যাচ্ছি। ঠিক আছে। আকাশ বাসায় এসেও রুমে চলে আসে। আসার আগে, মা এই নাও 5000 টাকা, এটা ভাবিকে দিয়ে দিও। আর একটা কথা, আমাকে খেতে দাও। আকাশের কথা শুনে ওর মা কান্না করতে থাকেন। এই আমি কি দেখতেছি, তুই নিজের বাড়িতে ভাত কিনে তোকে খেতে হচ্ছে? এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর কি আছে? থাক গিয়ে সেসব কথা। আসলে ভাবি আমার এই চেহারা দেখতে চাইছে না, সেজন্য উনি এমন করতেছে। তোর এই সমস্যা না হলে হয়তো এমনটা হতো না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আগের রূপে ফিরে আসবো। তাই যেন হয়। এখন তুই রুমে যা, আমি না হয় তোর জন্য খাবার বাড়তেছি। আচ্ছা আমি যাই তাহলে। আকাশ রুমে চলে আসে। রুমে এসে ওর টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে তাকিয়ে দেখে একটা মেয়ে গোসল করতে। মেয়েটি কোন অবস্থায়, শরীরে কি কি ছিল সেসব বলাটা ঠিক হবে না, তাই আপনারা এসব জানতে চেয়ে না। মেয়েটিও আকাশকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। আকাশ দরজা বন্ধ করে দিয়ে বিছানার কাছে চলে আসে। আকাশ আসার সাথে সাথেই রোজাও বাইরে আসে। এই তুই কে রে? তার আগে নিজের শরীর তো ঢেকে আসবেন। আকাশের কথায় রোজা এবার ওর দিকে তাকায় এবং রোজার নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে ভিতরে চলে যায়। 5 মিনিট পর আকাশের মাও অদ্রি
রুমে চলে আসে, কেননা আকাশের মা ওর জন্য খাবার নিয়ে আসে। তার সাথে অদ্রি আসে খাবারের টাকা নিয়ে আকাশের সাথে কথা বলার জন্য। কিন্তু ওরা এসে দেখে রোজা ও আকাশ একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। তাই অদ্রিকে ওর বোনের কাছে যায়। কি হয়েছে বোন, তুই কান্না কেন করছিস? আপু আপু, এই ছেলেটা আমার। কথাটা শুনেই অদ্রি গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। আকাশ তো বুঝতে পারছে না কেন থাপ্পড় দিয়েছে। তাছাড়া আকাশের মা বলে, বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলছো? তুলেছি, কি করবেন শুনি। আর রোজা কি হয়েছে, কি করেছে ও? এই ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করে দেখছিল। কি, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গোসল দেখেছিলি? কথাটা বলে আকাশকে মারতে শুরু করে। আকাশ কয়েকটা মার খাওয়ার পর অদ্রির হাত ধরে ফেলে। এতে অদ্রি বলে, তুই কোন সাহসে আমার হাত ধরেছিলি? তুই মনে হয় ভুলে যাও, এটা গ্রামের ওয়াশরুম না যে উকি দিয়ে দেখা যাবে। এটা শহর। বাথরুমের দরজা বন্ধ থাকলে উকি মারার তো দূরের কথা, পানি ঢোকাও সম্ভব না। তাছাড়া আমি মানছি আমার কিছু ভুল আছে, তার চেয়ে বেশি ভুল হয়েছে তোমার বোনের। কি করেছে আমার বোন শুনি? আমি যখন রুমে আসি তখন ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুমে যাই। এই একদম চুপ, কোনো কথা তুই বলবি না। ওয়াশরুমের দরজা খোলা আছে তো কি হয়েছে? তুই দরজা নক করে ঢুকতে পারিসনি? এটা আমার পার্সোনাল ওয়াশরুম। এখানে আমি ছাড়া অন্য কেউ গোসল করার তো দূরের কথা, এখানে আসার সাহস পর্যন্ত পায় না কেউ। সেখানে কিনা আপনি আমার। বোন, তোর কোনো ক্ষতি করেনি তো? না আপু, কিন্তু এই ছেলেটি কে? ও তোর ভাইয়ের ছোট ভাই। কি, দেখতে এত কুষ্টি তো? শুধু তোর ভাইয়ের জন্য আমি ওকে বের করতে পারছি না, নয়তো অনেক আগেই বের করে দিতাম। আপু চলো তো, এই রুমে আমি আর থাকবো না। কাঁদিস না মা, বিশ্বাস করো, আমি জানতাম না কেউ ভিতরে থাকবে। আমি তোকে বিশ্বাস করি, আমি জানি আমার ছেলে এমনটা কখনো করবে না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আমি 10 দিন পর বাংলাদেশের বাইরে যাব। কেন যাবি? তুমি তো জানো আমি আগে। ওই তুই আগে কি, আর 10 দিন পর কোথায় যাবি? তোর ভাইয়া আসুক, আজকে আমি বুঝাবো ওকে। বাসায় টাকা না দিয়ে ছোট ভাইকে বিদেশে পাঠাচ্ছে। আজকে যদি আমি এর বিচার না করেছি তাহলে আমার নামও অদ্রি না। অধীর রাগে কথাগুলো বলে চলে যায়। অন্যদিকে আকাশ নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকে, সব রকমের ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আবির বিকালের পর বাসায় আসে। আকাশ তখন ড্রয়িং রুমে টিভি দেখছিল। ওই সময় আবিরও আসে। আবির আকাশকে বলে, আকাশ, ভাইয়া কিছু বলবে? তুই তো কখনো ড্রয়িং রুমে আসিস না, যদিও আসিস তাও খেয়ে চলে যাস, নিজের রুমে গিয়ে টিভি দেখিস। কিন্তু আজকে না ভাইয়া, এমনিতে এখানে। আমি রুমে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাইয়া। আবির রুমের দিকে যেতে থাকে। তখন অদ্রি আবিরের কণ্ঠের আওয়াজ শুনে নিচে নেমে আস্তে আস্তে বলে, ওই তুই নিচে থাকো, একদম উপরে আসবে না। কেন, তোমার হঠাৎ কি হলো? নিচে থাকো, আমি এসে বলতেছি। অদ্রি নিচে নামে। এইদিকে রোজাও নিচে আসে। ওরা দুই বোন নিচে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমাদের, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপু তুই বল, আমার লজ্জা করতেছে। অদ্রি কি বলবে, তাড়াতাড়ি বলো, আমাকে ফ্রেশ হতে হবে। তার আগে এটা বলো, তুমি ওকে বিদেশে পাঠানোর জন্য এতগুলো টাকা কোথায় পেলে? কে বিদেশ যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। একদম ন্যাকা কান্না করবে না। আমি নিজের কানে শুনেছি তোমার ভাই 10 দিন পর বিদেশে যাবে। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমি ওই কাজে যাব, তাও 5 দিনের জন্য। বুঝতে পেরেছি। তা অদ্রি, তুমি কি এটা বলার জন্য ডেকেছো? আরেকটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলতে পারো না? তোমার ভাই লুকিয়ে লুকিয়ে আমার বোনের গোসল করা দেখেছিল। আকাশ, আমি তোর ভাবির কথা বিশ্বাস করতে পারছি না, তুই বল কি হয়েছে। ও কি বলবে, যা বলার আমি বলতেছি। তুমি চুপ করো। আকাশ, তুই বল কি হয়েছে। ভাইয়া, আমি ভার্সিটিতে থেকে নিজের রুমে আসি। তাছাড়া তুমি তো জানো এটা আমার পার্সোনাল রুম, তাই ওয়াশরুমে তো আমি ছাড়া আর কেউ যায় না। আমি রুমে এসে আমার আলমারি থেকে টাওয়েল বের করি, এরপর আমি ওয়াশরুমে যাই। তাছাড়া দরজা খোলা ছিল, আমি দরজা খুলে দেখি উনি ভিতরে গোসল করছিল। উনি আমাকে দেখে আর চিৎকার করে ওঠে। এরপর ভাবি তোর কিছু না বুঝেই আমাকে থাপ্পড় দেয়। এরপর কিছুক্ষণ কথা কাটাকাটি হয় ওনার সাথে।
তারপর ওনার বোন ভাবিকে আরও কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে, সেজন্য উনি আমাকে আবারও মেরেছে। আকাশের কথা শুনে আবির একটা চড় বসিয়ে দেয়। আপনারা কি ভেবেছেন চড় আকাশকে দিয়েছে? আরে না, চড়টা মেরেছে অদ্রিকে। অদ্রি তো চড় খেয়ে মুখে হাত দিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। দেখুন দুলা ভাই, আপনার ভাই কি জানে না ওয়াশরুমে ঢুকতে গেলে দরজায় নক করে ঢুকতে হয়? তুমি তো অনেক বড় হয়েছো, বুঝতেও শিখেছো। তা তুমি কি জানো না গোসল করার সময় দরজা বন্ধ রাখতে হয়? আমি তো জানতাম না এমন কিছু হবে। তাহলে অদ্রি, তুমি শুধু শুধু আমার ভাইকে মেরেছো, এর জন্য আকাশের কাছে ক্ষমা চাও। কি, তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ বলছি। আর রোজা, এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা কোনো কথা বলো তাহলে কিন্তু তোমাদের জন্য একদম ভালো হবে না। কথাটা মনে রাখবে। এখন ক্ষমা চাও। থাক ভাইয়া, লাগবে না, আমি রুমে যাচ্ছি। এদিকে আকাশ ক্যাম্পে গিয়ে ট্রেনিং করতে থাকে। কিছুদিন ট্রেনিং করে 10 দিন পর, ভাই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ভাই আমি আমেরিকায় যাচ্ছি, সেখানে 3 দিন থাকবো। তবে এখানে আসতে আসতে আমার 5 দিনের মতো লাগবে। সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি। তবে একটা কথা, কি কথা? আমি যদি ফিরে না আসি তাহলে মায়ের খেয়াল রেখো। এদিকে অদ্রি ও রোজা তাকিয়ে আছে, সাথে বলা বলি করতেছে। আপুরটা বিদায় হয়েছে, অনেক ভালো হয়েছে। রোজা, তুই এভাবে শান্তিতে থাকতে পারবি? হ্যাঁ, তোমার যে দেবর, আল্লাহ জানে ওরা তোমার দেবরকে দেখে ভয় পায় না। তাহলে তো ভালোই হবে, ওকে ওখান থেকে তাড়াতাড়ি করে বের করতে হবে। আকাশ বের হচ্ছে, কিন্তু ওরা হাসছে, তাই আকাশ ওদের কোনো কথা বলে না। আবির কোনো কথা বলে না। এইদিকে আকাশ বের হয়ে এয়ারপোর্টে আসে। ওখানে সবাই একত্রিত হয়। এরপর ওরা প্লেনে গিয়ে বসে। দীর্ঘ 7 ঘন্টার পর আকাশও ও টিম আমেরিকা এসে পৌঁছায়। ওখানে ওদেরকে নেওয়ার জন্য একদল স্পেশাল টিম আসে। ওরা এসে, আপনাদের মধ্যে আকাশকে? জি আমি আকাশ। কেন? স্যার আমি রাশেদ, এখানকার স্পেশাল টিমের প্রধান। আর আমাকে বলা হয়েছে আপনাকে যেন ফলো করি এবং আপনার কথা মতো যেন সব কিছু করি। কিন্তু স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? স্যার, আপনার এই অবস্থা কি ওই ঠিকই ধরেছ। কথাটা বলা মাত্রই রাশেদ গিয়ে আকাশের পা ছুঁয়ে সালাম দেয়। ধন্য আমি স্যার, আপনাকে আমার কাছে পেয়ে সত্যি আজকে আমি নিজেকে ধন্য মনে করি। এখন তাহলে যাওয়া যাক। শিওর স্যার। ওরা যেতে থাকে। পথে আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। পথে কথা বলতে আকাশ মিশন সম্পর্কে অনেক তথ্য পায়। সে তথ্যগুলো আকাশ আয়ত্ত করতে থাকে। সবটা শেষ, গাড়িগুলো থেমে যায়। আমরা কি চলে এসেছি? না তো, এখানে গাড়ি থামলো। তাই ওরা সামনে তাকিয়ে দেখে রাস্তায় ফিন পড়ে আছে। তাই ওরা গাড়ি সাইড করতে থাকে। কি হয়েছে? স্যার, আপনি গাড়িতে থাকুন, আমি নেমে দেখতেছি ব্যাপারটা আসলে কি। দেখুন তাহলে কি সমস্যা। যদি বেশি সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন। কোনো সমস্যা হবে না, আপনি অপেক্ষা করুন। এদিকে ওরা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে ওরা চারদিকে দেখতে থাকে। তখনই গুলি চলার আওয়াজ শুনতে পায়। এতে করে সব অফিসার গাড়ির পিছনে চলে আসে। দেখতে থাকো, কেউ গুলি করতেছে কি। অন্যান্য লোকেরা দেখতে থাকে। অনেক কিছুর পর ওরা দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর ওরা 5 জন লোককে দেখতে পায়। তা ওরা বিভিন্ন টাওয়ারে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে গাড়ি ব্রেকে না নিয়ে গাড়ির সামনে একটা চুম্বকের পাত সামনে রেখে দেয়। এতে করে সামনে থাকা সব ধরনের ফিন ওই চুম্বকে এসে আটকে যায়। কিছু অফিসার থেকে যায়, আবার কিছু অফিসার গাড়ি নিয়ে ওই জায়গায় ত্যাগ করে। কিছুক্ষণ পর ওখানে কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না। কারা আমাদের উপর হামলা করেছিল? স্যার, আসলে কি বলবো বুঝতে পারছি না। কেউ হয়তো আপনাদের এখানে আসার খবর লিক করে দিয়েছে। তা তোমাদের এজেন্সির মধ্যে এই কাজটা কে করতে পারে? আমি। তাই ভাবছি কি করা যায়। একটা কাজ করো, অফিসের সব জায়গায় তো সিসিটিভি আছে তাই না? তা তো আছে, কিন্তু কেন? তাহলে চিন্তা করো না, আমি কয়েক মিনিটে এর পিছনে আছি, তাকে খুঁজে বের করবই। কিভাবে? তাছাড়া আমরা তো এখন গেস্ট হাউসে যাব, ওখানে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। যেখানে আমরা এসেছি দেশের শত্রু বিনাশ করতে, এখন সেখানে যদি আমাদেরকেই এমন সিকিউরিটি দিয়ে রাখা হয় তাহলে কি হবে একটু ভেবে দেখেছেন কি? এমন করে বলবেন না। তাছাড়া আপনারা তো ওখানে ফর্মাল পোশাকে থাকবেন না, থাকবেন সিভিল ড্রেসে।
তার উপর আবার কোথাও পিস্তল খুঁজবেন, তাই এই সব কিছু। এখন কোনো কথা না বলে গাড়ি আগে অফিসের দিকে নিন। কেন স্যার? নিতে বলছি নিন, এত প্রশ্ন কেন করেন আপনি? ঠিক আছে, গাড়ি তাহলে ওই দিকে নিচ্ছি। কিছুক্ষণ পর ওনারা অফিসে আসে। অফিসে এসে সবার সাথে কথা বলতে থাকে, সবার সাথে সব রকম কথা শেষ করে আকাশ চলে আসে অফিসারের কাছে। ওখান থেকে ওরা কন্ট্রোল রুমে যায়। স্যার, আমরা কন্ট্রোল রুমে কেন যাচ্ছি? কাজ আছে। কি কাজ? তাইলেই দেখতে পাবেন। ওরা কন্ট্রোল রুমে যায়, ওখানে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। এরপর আকাশ সব সিসিটিভির মিনিট দেখতে থাকে। এখানে মোটামুটি আকাশ 30 মিনিটের ভিডিও দেখতে পায়। আমি আসার পর থেকে এখনো পর্যন্ত যতগুলো ক্যামেরায় যা যা রেকর্ড হয়েছে সবকিছু আমাকে এখনই দেখাও। কিন্তু স্যার, এই গুলি দেখে কি করবেন? তাছাড়া আমাদের তো গেস্ট হাউসে যেতে হবে। তাহলে এই পেন ড্রাইভে আমি আসার পর থেকে যা যা রেকর্ড হয়েছে সবকিছু আমাকে দিতে থাকো, কোনোটা যেন মিস না হয়। ঠিক আছে, আমি ওকে বলতেছি। এই স্যার যা যা চাইছে ওনাকে সবকিছু দিতে থাকো। 10 মিনিটের মধ্যে সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আকাশ উঠে চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে ওরা বিশ্রাম করে, তবে আকাশ বিশ্রাম করার বদলে ল্যাপটপে ভিডিও দেখতে থাকে। ওখানে 5 জনের উপরে আকাশের সন্দেহ হয়, তবে 5 জনের উপর তদারকি করে ওখান থেকে 2 জনকে আকাশ খুঁজে বের করে। রাতে ওরা বিশ্রাম করে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে চলে আসে ওদের অফিসে। ওখানে এসে ওখানকার বড় স্যারের সাথে দেখা করে। কেমন আছো তোমরা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে, এই লোকটা কে? ও, এখানকার একজন সিনিয়র অফিসার। তাহলে তো আমাদের মিশন থেকে শুরু করে আমরা কি কি করব, কোন অস্ত্র ব্যবহার করব, এই সব কিছু উনি জানে, তাই তো? সে তো জানাবেই, কিন্তু তুমি হঠাৎ করে ওর পিছনে পড়েছো কেন? তার কারণ আছে। ওখানে এখানে না ডেকে আপনাদের টর্চার রুমে একটু ডাকুন। আসলে কি হয়েছে তা যদি না বলো তাহলে বুঝবো কি করে? ওখানে আসতে বলেন, তারপর আমি বলবো। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ ওই টর্চার রুমে যায়। ওখানে গিয়ে ওই অফিসারের জন্য অপেক্ষা করতে থাকে। ওই অফিসার আসা মাত্রই ওই অফিসারের হাতে অনেক বড় একটা পিন ঢুকিয়ে দেয়। এতে করে ওই লোকটা চিৎকার করে ওঠে। আকাশ, কি হচ্ছে এসব? তুমি ওর সাথে কি করলে এটা? ওকে জিজ্ঞাসা করুন স্যার, ও কি করেছে। রতন, তুমি কি করছো? বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। ওহ, বলতেছো ওহ, কোনো কিছু করেনি? তাহলে এই নিন প্রুফ, এই নিন প্রুফ। আপনি নিজে না হয় দেখে নিন উনি কতটা নির্দোষ। এরপর ওনারা ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখে ওরা অনেক কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেকে সবটা বুঝতে পারে। তুমি আমাদের সবার সাথে এত বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যা স্যার। আবার ও মিথ্যা বলছিস তুই? এখন যদি সত্যি কথা না বলিস তাহলে এমন অবস্থা করব যে অপরাধীদের মতো সব কথা বলতে থাকবি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আর এমন কাজ করব না। আমাকে এইবারের মতো মাফ করে দিন। লাস্টবারের মতো ক্ষমা করে দিন। তার আগে যদি সব সত্যি কথা বলিস তাহলে তোকে ছেড়ে দিব। আমি সব সত্য কথা বলবো। বলুন, কি কি জানতে চান? আমি আর আমার টিম এখানে আসার কথা তুই বলেছিস ওদের, তাই না? হ্যাঁ, আমিই বলেছি। তাহলে সবটা যখন বলেছিস তখন মনে হয় আমরা যে অ্যাটাক করব এর বিষয়ে ও সবকিছু বলেছিস। হ্যাঁ, তাও বলেছিস। কি বিশ্বাসঘাতক! তোকে তো আমি... স্যার, কিছু করার দরকার নেই। মিশনে যাওয়ার জন্য যা যা লাগে সবকিছু মনে হয় এই রতনেরই দেখার দায়িত্ব ছিল। হ্যাঁ, সবকিছু তো ওরই ছিল। তাহলে ওই সব কিছু চেঞ্জ করতে থাকেন, কারণ এখানে ব্যবহৃত সবকিছু নকল হতে পারে। যেমন ধরুন বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক, বুলেট, বোমা হতে শুরু করে সবকিছু চেঞ্জ করব। কিন্তু মিশনের আর একদিন বাকি। এখন চেঞ্জ করতে গেলে তো আমাদের প্রায় 5 দিন সময় লাগবে। তা আমি তো কালকে মিশনে যাচ্ছি না। কি? তাহলে কবে যাব মিশনে? কবে যাব তা আমি আপনাকে পরে বলবো। তাছাড়া আমরা যে মিশনে যাব এই ঘটনা শত্রু পক্ষের সবাই জানে এখন, তাই এই মুহূর্তে আমরা মিশনে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন ওকে কি করব? আপাতত ওনাকে আমরা জেলে আটকে রাখি। ওনার সাথে ওরা যোগাযোগ না করতে পেরে বুঝতে পারবে যে আমরা ওদের কথা জেনে ফেলেছি। এখন মিশন অফ থাকুক। আর এই রতনের থেকে তো আমি সবকিছু জেনেই ছাড়বো। আমাকে ছেড়ে দিন স্যার। তোকে তো ছাড়া হবে না। তুই এমনিতেই অনেক ক্ষতি করেছিস।
এছাড়া তোকে বাঁচিয়ে রেখেছি তো অনেক কিছু। এই তোমরা ওকে নিয়ে গিয়ে আটকে রাখো। ওরা রতনকে নিয়ে যায়। রতন চিৎকার করতে থাকে, কিন্তু আকাশ কোনো কথাই শুনেনি। আর নাই স্যার কোনো কথা শুনেছে। কিছুক্ষণ পর বড় স্যার আকাশের সাথে কথা বলতে অনেক কিছু পর ছুটে পালিয়ে গেল। ওখান থেকে বাড়িতে চলে আসে পর আকাশ হয়ে আর ভার্সিটি যায়। এরপর 7 দিন আকাশ ওর পরিবারের সাথে অনেক দিন কাটাতে থাকেন। সবকিছু নিয়ে আকাশের দিন খুব ভালোই যাচ্ছিল। 7 দিন পর আকাশ ওর মা ও ভাইকে ছেড়ে চলে আসে ক্যাম্পে। ওখানে অনেকের সাথে আকাশের পরিচয়। আকাশ ওদের সাথে পরিচয় হয়, তখন ওদের সাথে আকাশের রবির সাথে পরিচয়। ওরা দুজন বড় স্যারের কাছে যায়। ওরা ওখানে সবটা ঠিক করতে পারে। এরপর থেকে চলতে থাকে ওদের এখানে বন্ধুত্ব। কিছুদিন পর বড় স্যার একটা মিশনে যাওয়ার জন্য সবার সাথে কথা বলার জন্য আসে। এদিকে আকাশ বাকি অফিসাররা নিজেদের প্রশিক্ষণ দিতে থাকে। 2 দিন পর ওরা সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার জন্য। মিশনে যাওয়ার পর আকাশ জানতে পারে এই জায়গার যদি ওরা নামে তাহলে কেউই বাঁচতে পারবে না, কেননা এই জঙ্গলের প্রতিটা গাছে আড়ালে লুকিয়ে আছে সুর। তার সাথে নিচে মাটিতে পা লুকানো আছে ল্যান্ডমাইন, যেটার উপর দিয়ে পা দিলে সব শেষ হয়ে যাবে। অন্যদিকে আকাশ ব্যাপারটা বুঝতে পারে শুধুমাত্র একটা ক্যামেরার সাহায্যে। যে ক্যামেরা আমি সিজন 1 মধ্যে 9 নং পর্বের মধ্যে এই ক্যামেরার গুণাগুণ আমি একবার আলোচনা করেছি। এই ক্যামেরা সম্পর্কে জানতে হলে 9 নং পর্বটা পড়ে নেবে। সবটা দেখার পর
সাথে বাকি অফিসার গুলো তাড়াতাড়ি করে বিদ্যুতের তার নিয়ে যেতে থাকে। ওরা 10 মিনিট পর ওই জায়গায় গিয়ে থামে। ওখানে ওরা চুপি চুপি ভিতরে যেতে থাকে। ভিতরে ওরা অনেক লোককে দেখতে পায়, তবে একটা সমস্যা হচ্ছে ওখানে অনেক লোক অবস্থিত, যা ওরা একটা প্ল্যান করে। এরপর আকাশ কৌশলে ওদের খাবারে অনেকগুলো ওষুধ মিশিয়ে দিয়েছে। যেরকম পররা খাবার খেয়ে সবাই এই সময়ের পর ওই ঘেরাও মধ্যে যারা ছিল ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে আকাশ ওদের কাছে যায়। 15 মিনিট পর হেলিকপ্টার আসতে থাকে। হেলিকপ্টার আসার পর আকাশ যেভাবে করেছে সবকিছু সে মোতাবেক নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওরা সব কিছু নিয়ে রওনা দেয়। রাতের মধ্যে ওদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর যাদের নিয়ে গেছিল তাদের মধ্যে একজন ছিল সেনাবাহিনীর বেশে। মূলত এই মিশনটা হচ্ছে ওনাকে ওখান থেকে উদ্ধার করার জন্য। ওনাকে রেখে বাকি সব লোকদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওখানে পুলিশের সাথে আকাশ কথা বলে। এইদিকে ওদের সব ঝামেলা শেষ করে চলে আসে ক্যাম্পের মধ্যে। ওখানে মেজর স্যার আকাশের প্রশংসে পঞ্চমুখ। পরের দিন আকাশ সব কিছু নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর ওর মায়ের সাথে দেখা করে। তখন ওর ভাই আবির ছিল। ওরা দুজনে মেয়ে দেখতে থাকে। পরের দিন আবিরও আকাশ যায় মেয়ে দেখতে। ওখানে ওরা দুজন বসে আছে। তার সাথে আবিরও আকাশ কথা বলতেছে। আকাশ আবির বসে আছে। 5 মিনিট ওরা দুই বোন আসে একসাথে। আবির
তাকিয়ে দেখছো না দেখে আকাশ পাশে মেয়েটিকে দেখ। ওরা দেখে আকাশ পাশে মেয়েটিকে দেখে ওখান থেকে দৌড়ে বাহিরে চলে আসে। আকাশে দৌড়াতে দেখে আবির ওখান থেকে পালিয়ে চলে আসে। ওদের দৌড়াতে দেখে ওই মেয়েটি তো রাগে চলে উঠে। বাড়ির সবাই বলা বলে করতেছে, কেন এসব কিছু হলো, কি কারণে ওরা চলে গিয়েছে, এই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। এইদিকে ওরা প্রায় এই 2 দিনে 10টার উপরে বিয়ে দেখে, কিন্তু কোনো মেয়েকে ওদের পছন্দ হলো না। পরদিন সকালে এদিকে আকাশ চলে আসে, অন্যদিকে আবির বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর আবির কয়েকদিন পর একটা বাড়িতে আসে। ওখানে আবিরও ওর মায়ের মেয়ে পছন্দ হয়, তাই ওনারা বিয়ের কথা ফাঁকা করে। আকাশকে জানায়, আকাশ জানিয়ে দেয় ও আসতে পারবে। কল কেটে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতে এইদিকে আকাশ টিমদের ট্রেনিং করাতে ব্যস্ত। ওনাদেরকে আবির বিয়ের কাজ প্রায় করা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে ডেভিল 3 দিন পর আকাশ টিমদের নিয়ে মিশনে যায়। অন্যদিকে আবির বিয়ে করার জন্য অদ্রিতের বাসায় আসে। ওখানে ওদের বিয়ে হয়ে যায়। অন্যদিকে অদ্রিও আবির একই রুমে বসে আছে। তখন অদ্রি বলে, আকাশের ভাইয়ের সাথে লাস্ট কথা বলে কল কেটে দেয়। এদিকে আবির সংসার জীবনে পা দেয়। অন্যদিকে আকাশ ওই দেশে মিশন কিভাবে করবে না করবে তা নিয়ে আলোচনা করতে থাকে। বাংলাদেশে আবির উঠে যায়। আবির উঠে যাওয়ার পরে রোজা ওখানে চলে আসে।
এদিকে ওদের পরিবার খুব সুখী আছে, এদিকে আকাশ ও টিমদের রেডি করে। কিছুক্ষণ পর 50 জন ওখানে নাম লিখে, এই 50 জন লোককে নিয়ে আকাশ বেরিয়েছে মিশনের উদ্দেশ্যে। ওদের মিশন হবে এই আইল্যান্ডের ভিতরে। এই আইল্যান্ড মোট 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা যতই যাচ্ছে ততই বিপদ ওদেরকে ধাওয়া করে বেড়াচ্ছে। কেন ডেভিল রুমে বসে পড়ে আইল্যান্ডটা নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ওরা লোক পাঠিয়ে দেয়, এতে করে কিছুক্ষণ পর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আকাশের কোথায় সবাই একে একে গাছে উঠতে থাকে। ওরা গাছের ওখানে লুকিয়ে থাকে। ডেভিলের লোকগুলো গাছের কাছে এসে কাউকে খুঁজে পাচ্ছে না, তাই ওরা ভালো করে আরো খুঁজতে থাকে। ঠিক তখনই আকাশ দূর থেকে একটা কেমিক্যালের বোতল ছুঁড়ে মারে ওদের দিকে। এতে করে ভিতরে থাকা সব কেমিক্যাল বের হতে থাকে। এতে করে ওই জায়গা পুরো ধোয়ার জন্য অন্ধকার হয়ে যায়। কথাগুলো বলতে বলতে ওরা সবাই ওখানে জ্ঞান হারায়। ওরা জ্ঞান হারানোর পর ওরা তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে যায়। ওমা, চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। সেজন্য ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে। ওদের মারার পর ওই জায়গাটা একটু ক্লিন করে ফেলে। কিছুক্ষণ পর ডেভিলের তাড়াতাড়ি দেখো আরো লোক পাঠাও। কিছুক্ষণ পর ওখানে আরো লোক পাঠানো হয়। একে একে ওখানে লোক পাঠাচ্ছে। এর কিছুক্ষণ পর ওদের প্রায় 100 লোক মারা যায়। ওরা মারা যাওয়ার পর ডেভিলের কিছু স্পেশাল লোকদের ওদের মারার জন্য পাঠায়। ওরা পুরো
আইল্যান্ডে মেশিন গান নিয়ে পুরো জঙ্গলে গুলি করতে থাকে। এতে করে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আকাশ ওর টিম কাজ করতে থাকে, ওরা একে একে সবাইকে মারতে থাকে। এতে করে ওদের কিছু লোক মারা যায়। আকাশের দলে 30 জন লোক আছে, কেননা এবার যারা অ্যাটাক করেছিল ওরা অনেক শক্তিশালী, এত অনেক অত্যাধুনিক অস্ত্র দ্বারা ওরা হামলা করেছিল। ওরা সামনে যতই যাচ্ছে ততই ওদের কাছে বিপদ এগিয়ে আসছে। এদিকে সামনে যেতে যেতে আকাশের কাছে মাত্র 5 জন অফিসার আছে। ওরা মিসাইলের প্রায় কাছে চলে এসেছে। এতটুকু আস্তে আস্তে আকাশের শরীর কিছুটা দুর্বল হয়েছে। এদিকে ডেভিল বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই ডেভিলের লোকের সাথে কথা বলে ওখান থেকে একটা হেলিকপ্টার উঠে চলে যেতে থাকে। হেলিকপ্টার উঠার আগে মিসাইল ছেড়ে দেয়। মিসাইল যেতে থাকে, আকাশ মিসাইলের সব কিছু জানে